মানব সভ্যতার এক অনন্য চিহ্ন হল চীনের মহাপ্রাচীর। এই মহাপ্রাচীর কেবলমাত্র প্রতিরক্ষা নয়, বরং প্রকৌশল এবং অধ্যবসায়ের এক জীবন্ত প্রতীক। এই প্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় 21,000 কিলোমিটার, যা পৃথিবীর বিষুবরেখার অর্ধেকের চেয়েও বেশি। এটি পৃথিবীর সবচেয়ে বড় মানবসৃষ্ট স্থাপনা। এই প্রাচীর তৈরি করতে 20 লক্ষেরও বেশি শ্রমিক প্রায় 2300 বছর ধরে কাজ করেছিলেন। এর প্রতিটি ইট যেন এক একটি গল্প বলে, সম্রাটদের প্রতিরক্ষা পরিকল্পনা থেকে শুরু করে আক্রমণ প্রতিহত করার অবিরাম সংগ্রাম। আজ আমরা জানব পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য চীনের মহাপ্রাচীর সম্পর্কে। কিভাবে এই অসাধারণ প্রাচীর তৈরি হয়েছিল, এর পেছনের উদ্দেশ্য কি ছিল এবং কিভাবে এটি চীনের সংস্কৃতি, ইতিহাস এবং বিশ্ব ঐতিহ্যের অমূল্য অংশ হয়ে উঠেছে। তাই ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চীনের মহাপ্রাচীরের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব 7ম শতকে। তখন চীন একাধিক ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। প্রতিটি রাজ্য নিজেদের সীমানা রক্ষা করতে ছোট ছোট প্রাচীর নির্মাণ করত, তবে এগুলো আলাদা আলাদা হওয়ায় পুরো চীনের সুরক্ষা যথেষ্ট কার্যকর ছিল না। খ্রিস্টপূর্ব 221 সালে প্রথম সম্রাট কিং শি হুয়াং সমগ্র চীনকে একত্রিত করেন। তখন তিনি বুঝতে পারেন উত্তর দিক থেকে আসা মঙ্গল এবং অন্যান্য যাযাবর জাতিগোষ্ঠীর আক্রমণ প্রতিহত করার জন্য একটি বিশাল প্রাচীর নির্মাণ অত্যন্ত প্রয়োজন। তাই তিনি পূর্ববর্তী ছোট ছোট প্রাচীরগুলোকে একত্রিত করে একটি একক এবং দীর্ঘ প্রাচীর তৈরির পরিকল্পনা করেন। মহাপ্রাচীর নির্মাণ কাজ ছিল অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ। এই কাজে প্রায় 20 লক্ষ শ্রমিক অংশ নেয়। তাদের মধ্যে ছিলেন সৈন্য, কৃষক, রাজবন্দী এবং সাধারণ শ্রমিক। ইতিহাস থেকে জানা যায় এই নির্মাণ কাজ চলাকালীন সময়ে অনেক শ্রমিক এখানে মারা যান। ধারণা করা হয় যারা মারা যেতেন তাদের অনেককেই প্রাচীরের ভেতরে সমাহিত করা হয়। এজন্য এই মহাপ্রাচীরকে কখনো কখনো বিশ্বের দীর্ঘতম কবরস্থানও বলা হয়। মহাপ্রাচীরের নির্মাণ শৈলী বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। পাহাড়ি এলাকায় বড় বড় পাথর ব্যবহার করা হয় এই প্রাচীর নির্মাণে। সমতল ভূমিতে ব্যবহার করা হতো মাটি এবং ইট। মরুভূমির অংশে মাটির সঙ্গে পাথরের মিশ্রণ দিয়ে প্রাচীর নির্মাণ কাজ করা হয়। এই নির্মাণ কাজ শুরু হয়েছিল কিং রাজবংশের শাসনামলে। বিশেষ করে হান এবং মিং রাজবংশ এই প্রাচীরকে আরো সম্প্রসারিত ও শক্তিশালী করে তোলে। মিং রাজবংশের সময় প্রাচীরটি আধুনিক রূপ লাভ করে। বর্তমানে প্রাচীরের যে শক্ত ও সুন্দর অংশগুলো রয়েছে সেগুলো মিং রাজবংশের শাসনামলেই তৈরি। এতে টাওয়ার, সৈন্যদের জন্য ঘাঁটি এবং বার্তা প্রেরণের জন্য বিশেষ ব্যবস্থা যোগ করা হয়। মহাপ্রাচীর কেবল প্রতিরক্ষার জন্যই নয়, বরং যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রাচীর বরাবর একটি রাস্তা ছিল যা সৈন্যদের জন্য দ্রুত চলাচল এবং সরঞ্জাম পরিবহনে সহায়ক ছিল। প্রাচীরের বিভিন্ন টাওয়ারে আগুন বা ধোঁয়ার মাধ্যমে বার্তা পাঠানোর ব্যবস্থা ছিল। এটি একটি কৌশলগত যোগাযোগ ব্যবস্থা হিসেবেও কাজ করত। চীন এই মহাপ্রাচীরকে বলা হয় চাংচেং, যার অর্থ দীর্ঘ প্রাচীর। এটি চীনের সংস্কৃতি, ইতিহাস এবং প্রযুক্তিগত উৎকর্ষতার প্রতীক। এটি বিশ্বের 7ম আশ্চর্যের একটি এবং বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। চীনের মহাপ্রাচীরের নির্মাণশৈলী তার সময়ের জন্য এক অনন্য উদ্ভাবন। এটি নির্মাণে প্রকৃতির সঙ্গে সমন্বয় করেই প্রতিটি অংশ নকশা করা হয়েছিল। পাহাড়ি অঞ্চলে প্রাচীরটি পাহাড়ের সঙ্গে এমনভাবে মিশে যায় যে তা প্রাকৃতিক প্রতিরক্ষাকে আরো মজবুত করে। সমতল অঞ্চলে এটি দীর্ঘ ও শক্তিশালী করে নির্মাণ করা হয়, আর মরুভূমিতে টেকসই উপাদান ব্যবহার করে এর স্থায়িত্ব নিশ্চিত করা হয়। চীনের মহাপ্রাচীর একসময় ছিল শত্রুদের প্রবেশ ঠেকানোর জন্য নির্মিত এক বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু সময়ের পরিক্রমায় এই প্রাচীর তার মূল উদ্দেশ্য হারিয়ে আজ এক ভিন্ন পরিচয়ে প্রতিষ্ঠিত। আজ এটি শুধু প্রতিরক্ষার প্রতীক নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং পর্যটনের এক অবিশ্বাস্য কেন্দ্রবিন্দু। এই প্রাচীর তৈরি করা হয়েছিল মূলত বিদেশি আক্রমণকারীদের ঠেকানোর জন্য, বিশেষ করে উত্তর দিক থেকে আসা মঙ্গল যোদ্ধাদের বিরুদ্ধে। কিন্তু ভাগ্যের কি নির্মম ইতিহাস! ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধাদের একজন চেঙ্গিস খান এই প্রাচীর ভেদ করেই চীন দখল করেছিল এবং মঙ্গলরা প্রায় 100 বছর ধরে চীন শাসন করেছিল। যে প্রাচীর একসময় বাইরের শত্রুদের প্রবেশে বাধা দিত, আজ শত শত বিদেশি প্রতিদিন স্বেচ্ছায় এখানে প্রবেশ করে। বছরে প্রায় 1 কোটি পর্যটক চীনের মহাপ্রাচীর দেখতে আসেন।
যা একসময় শুধুই সামরিক রক্ষা কবচ ছিল। 1987 সালে ইউনেস্কো চীনের মহাপ্রাচীরকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। এটি আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এক হিসেবে বলা হয়, মহাপ্রাচীর দেখতে আসা পর্যটকদের ভিড় এতটাই বেশি যে সপ্তাহান্তে বিখ্যাত বাদালি অংশে হাঁটাও কঠিন হয়ে পড়ে। এমনকি 1972 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফরে এসে বলেছিলেন, মহাপ্রাচীর দেখার পর বুঝতে পারলাম মানুষ চাইলে কি করতে পারে। এমন কথাই প্রমাণ করে এটি শুধু চীনের নয়, গোটা বিশ্বের জন্য এক বিস্ময়। একটি প্রচলিত বিশ্বাস আছে যে মহাপ্রাচীর মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এটি পুরোপুরি সত্য নয়, কারণ মহাপ্রাচীরের রং ও গঠন তার চারপাশের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে যায়, ফলে মহাকাশ থেকে এটি সহজে আলাদা করা যায় না। তবে বিশেষ ক্যামেরা ও প্রযুক্তির সাহায্যে মহাকাশ থেকে প্রাচীর শনাক্ত করা সম্ভব। নাসার এক মহাকাশচারী ইউজিন সারনান প্রথমবার মহাকাশ থেকে মহাপ্রাচীর দেখার দাবি করেছিলেন, কিন্তু পরবর্তীতে এটি বিতর্কিত হয়ে পড়ে। চীনারা এই প্রাচীরকে তাদের ধৈর্য, অধ্যবসায় ও একতার প্রতীক হিসেবে দেখে। এছাড়া মহাপ্রাচীর বহু সিনেমা, উপন্যাস, ভিডিও গেম এবং ডকুমেন্টারিতে উঠে এসেছে। হলিউডের বিখ্যাত সিনেমা দ্য গ্রেট ওয়াল পুরোপুরি এই প্রাচীরকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যুগের পর যুগ ধরে মহাপ্রাচীর তার দৃঢ়তা বজায় রেখেছে, কিন্তু আজ এটি এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। গবেষণা বলছে প্রাচীরের প্রায় 30% অংশ ধ্বংসপ্রাপ্ত এবং প্রতিনিয়ত এটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর প্রধান কারণগুলো হলো প্রাকৃতিক ক্ষয়, পর্যটকদের অনিয়ন্ত্রিত চলাচল এবং অবৈধভাবে প্রাচীরের ইট ও পাথর সংগ্রহ। চীনা সরকার মহাপ্রাচীর রক্ষার জন্য বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। কিছু অংশে সংরক্ষণ কাজ শুরু হয়েছে এবং পর্যটকদের জন্য নির্দিষ্ট নিয়ম চালু করা হয়েছে। চীনের মহাপ্রাচীর কেবলমাত্র প্রতিরক্ষামূলক কাঠামো নয়, এটি মানবজাতির অধ্যবসায়, প্রযুক্তিগত দক্ষতা এবং ঐক্যের প্রতীক। এই মহাপ্রাচীর সময়ের সঙ্গে তার রূপ পাল্টেছে, কিন্তু এর মাহাত্ম্য আজও অটুট। যারা একসময় এই প্রাচীর পেরিয়ে চীন দখল করতে চেয়েছিল, আজ তাদের বংশধররাই এখানে ছবি তুলতে আসে। এটি প্রকৃতির এক অনন্য পরিহাস এবং ইতিহাসের এক অবিস্মরণীয় উপহার। একটি চমকপ্রদ তথ্য হলো, মহাপ্রাচীরের নির্মাণ কাজে ব্যবহৃত কিছু উপাদান বেশ অবাক করার মতো। স্থানীয় উপকরণ যেমন পাথর, মাটি এবং কাঠের পাশাপাশি নির্মাণ শ্রমিকরা ইটগুলোর সংযোগ দৃঢ় করতে চালের আটা ব্যবহার করেছিল। এই বিশেষ আঠার কারণে প্রাচীরের কিছু অংশ হাজার বছর পরেও অবিকৃত রয়েছে। আরেকটি মজার ব্যাপার হলো, মহাপ্রাচীরের কিছু অংশ এত দুর্গম এলাকায় তৈরি করা হয়েছিল যে সেখানে পৌঁছাতে সাধারণ পর্যটকদের পক্ষে অসম্ভব। বিশেষ করে জিয়াগুয়ান ও জিনচানলিং এর মতো কিছু দূরবর্তী অংশ এখনো কম পরিচিত রয়ে গেছে, যেখানে গেলে মনে হবে আপনি অতীতে ফিরে গেছেন। এই মহাপ্রাচীরের সঙ্গে জড়িয়ে আছে অনেক কাহিনী ও কিংবদন্তি। একটি বিখ্যাত লোককথা হলো মেংজিয়া নূর কান্না, যেখানে বলা হয় এক নারী তার মৃত্যুর সংবাদ শুনে মহাপ্রাচীরের কাছে এত কান্না করেছিলেন যে প্রাচীরের একটি অংশ ভেঙে পড়ে। যদিও এটি একটি কিংবদন্তি, তবে চীনা সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত। আধুনিক যুগে মহাপ্রাচীর শুধু ঐতিহাসিক নিদর্শন নয়, এটি পর্যটন, গবেষণা ও চীনের সফট পাওয়ারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এর কিছু অংশ নষ্ট হয়ে গেলেও এটি সংরক্ষণের জন্য চীনের সরকার ও ইউনেস্কোর উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতেও মানুষ এই বিস্ময়কর স্থাপত্য সৌন্দর্য উপভোগ করতে পারে। চীনের মহাপ্রাচীর আমাদের শেখায় যে সৃষ্টিশীলতা, অধ্যবসায় ও পরিশ্রম দিয়ে কিভাবে ইতিহাস তৈরি করা যায়। এটি চীনের অতীতের গৌরব, বর্তমানের আকর্ষণ এবং ভবিষ্যতের জন্য এক মূল্যবান সম্পদ। আপনি কি কখনো চীনের মহাপ্রাচীর পরিদর্শন করতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ঐতিহাসিক স্থানের গল্প জানতে আমাদের সাথেই থাকুন।